জব্বলপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম জব্বলপুর। তো আজকে আমরা জব্বলপুর শহর এবং শহরতলির যে সমস্ত দর্শনীয় স্থান সেই সব কিছু কভার করব। আর এই ভ্লগে আমরা সেই সকল আপনাদের সাথে শেয়ার করব। আর গতকাল আমরা কলকাতা থেকে জব্বলপুরে এসে পৌঁছেছিলাম। এই ভ্লগটা যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। তাহলে আজকে সকল দর্শনীয় স্থান দেখতে হলে স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকুন। চলুন তাহলে। এসে গেছে, তো আমরা এই রিসেপশনে আছি, এখন বেরোচ্ছি। চলো, আমাদের কালকের গাড়িটাই পাঠিয়েছে, হোটেল থেকেই আমরা বলে দিয়েছিলাম এই গাড়িটা করে। তো আমরা এখন উঠছি, এখন ঘড়িটা বাজে 10:15 হয়ে গেছে, 10টায় বেরোবো বলেছিলাম। তো গাড়ি আসতে একটু দেরি লাগায়, আর ওয়েদার এমনি ক্লাউডি, খুব ভালো, আশা করি ভালোই ঘোরা হবে। কি বলো? আর হ্যাঁ, আর আরটি কি বলুন তো, মধ্যপ্রদেশের যে কোনো শহরই মোটামুটি চরম ভাবাপন্ন ওয়েদার। তো এই সময় থাকার জন্য আমার মনে হয় আমাদের যাত্রাটা কমফোর্টেবল হবে। তো চলুন আপনাদের সাথে পুরো যাত্রাটার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আপনারা। চলো স্টার্ট করা যাক। हेलो भैया। जी सर, नमस्कार। नमस्कार। तो आज कहाँ जाने वाले हैं हम? उसी क्रम में बताइए जिस क्रम में जाएंगे। पहले जा रहे हैं अपन कचनार टेम्पल, हाँ, जहाँ पे शिव जी बने हुए हैं बहुत बड़े। हाँ। फिर उसके बाद जाएंगे अपन भेड़ाघाट वाटरफॉल। अच्छा, जी। उसके बाद पूरा बता दीजिए। वाटरफॉल से रिटर्न होंगे तो बैलेंसिंग रॉक। नहीं, वाटरफॉल के उधर 3 जगह है ना? पहले सर वाटरफॉल है, और जो नौका विहार है वो बंद है अभी, हाँ, तो वहाँ तो अपन नहीं जाएंगे। हाँ। तो भेड़ाघाट का वो साइड सीन करके अपन आ जाएंगे बैलेंसिंग रॉक। नहीं, उससे पहले वो एक मंदिर है ना, 64 योगिनी टेम्पल। हाँ। जी जी, वो वहीं विजिट होगा सर। हाँ वही 64 योगिनी टेम्पल के बाद अपन आ जाएंगे यहाँ पे, बैलेंसिंग रूम, नहीं, तपोवन। तपोवन। जी, तपोवन राधा कृष्ण का मंदिर है। हाँ, तो वहाँ से अपन रिटर्न होंगे तो बैलेंसिंग रॉक रहेगा, हाँ, मदन मोहन फोर्ट, रानी दुर्गावती का किला, राइट। और फिर अपन रहेगी शाम को विजिट करते हुए जाएंगे शाम को नवोदय जी की आरती, हाँ, और फिर सीधा होटल ड्रॉप रहेगा सर। ओके। और वो बैलेंसिंग रॉक के ऊपर ऑपोजिट में फोर्ट है ना? फोर्ट है, रानी दुर्गावती का किला है सर। हाँ, वो भी विजिट करेंगे। जी, थैंक यू भैया। वेलकम। জব্বলপুর শহরে ট্রাফিক সিগন্যাল একরকম নেই বললেই চলে, তাই গাড়ি বেশ দ্রুত গতিতেই যাচ্ছে। আর মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাচনার সিটি। তো আমরা এখন পৌঁছে গেছি কাচনার সিটি শিব টেম্পলে। এর বিশেষত্ব হচ্ছে এখানে শঙ্কর ভগবানের 23 মিটার বা প্রায় 76 ফিট উঁচু একটি মূর্তি রয়েছে। আর এর গর্ভগৃহে রয়েছে সমগ্র ভারতবর্ষের যে 12 জ্যোতির্লিঙ্গ শঙ্খ আকৃতিতে রয়েছে তার সবকটি এখানে রয়েছে। তো আমরা বলতে গেলে এক জায়গায় 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবো। প্রবেশ পথে আপনাদের অনেকটা আশা দিয়েছিলাম এই ভেবে যে এক যাত্রায় 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের পুণ্য করাতে পারবো, কিন্তু ভাগ্যদেবী এতটাও সুপ্রসন্ন হলো না। গর্ভগৃহ এই সময় বন্ধ থাকে। আসলে গর্ভগৃহে পৌঁছতে গেলে সকাল 10টার আগে ও বিকেল 5টার পরে আসতে হবে এখানে, যা আমাদের জানা ছিল না। যাই হোক, এত উঁচু শঙ্করজির মূর্তি তো চাক্ষুষ্মান হলো, এই যে আমাদের মনের সান্ত্বনা। ভগবান শিব যেখানে বিরাজ করছেন সেখানে নন্দী মহারাজ থাকবেন না তাও কি সম্ভব? রয়েছে এখানে একটি বিশালাকার সুসজ্জিত নন্দী মহারাজ, আর চারধারে সুদৃশ্য রয়েছে একটি বাগানও। কাচনার সিটি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ব্যালেন্সিং রক ও মদনমহলের দিকে। এই দুটোই একই দিকে, আর মদনমহল বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। তাই আমরা প্রথমেই এই স্পট দুটোকে কভার করার সিদ্ধান্ত নিলাম। তো আমরা এখন পৌঁছে গেছি ব্যালেন্সিং রকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন দুটো পাথর পরস্পর নিজের ভরকেন্দ্রের উপরে এমনভাবেই দাঁড়িয়ে রয়েছে যে এত যে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ তাতেও কোনো ক্ষতি হচ্ছে না বা কেউ পড়ে যাচ্ছে না।
কিন্তু অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ হচ্ছে গন্ডোয়ানা ভূমিরূপের সময় তৈরি হয়েছিল। ফলে এখানে যে শিলারূপ দেখতে পাওয়া যায় তার মধ্যে শিলার বিভিন্ন স্তরীভূত অবস্থায় রয়েছে, কোথাও কঠিন শিলা, কোথাও আবার কোমল শিলা। তো প্রাকৃতিক বিপর্যয়, বায়ু প্রবাহ, বৃষ্টি ইত্যাদি ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং যেটা ওপরটা অংশটা যেটা দেখছেন, আর যে মধ্যভাগে যে পোর্শনটা দেখতে মানে ক্ষয়ে গেছে এটা অপেক্ষাকৃত নরম শিলা ছিল, ফলে বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে। এখন বর্তমানে এটা এই ধরনের রয়েছে, অ্যাকচুয়ালি একটাই শিলা। এই ব্যালেন্সিং রকের এই পুরো জায়গাটাই এরকম পাথরে ভর্তি, বুঝেছেন, বিভিন্ন শেপের বিভিন্ন রকমের পাথর। হ্যাঁ, বসার জায়গাও আছে, কেউ টায়ার্ড হলে বসতে পারে। শাইনি, কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। তবে এখানে একটা কথা আমি বলবো, ওই জায়গায় যে শিলাটা আমরা দেখালাম সেটা ব্যালেন্সিং রক হিসাবেই বিখ্যাত হলেও এখানে কিন্তু ম্যাক্সিমাম শিলাগুলোই এইরকম বিভিন্ন শেপ নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ইত্যাদির কারণে, ওই যে কারণটা আমি বললাম, এবং প্রত্যেকটাই কিন্তু দর্শন। আমার মনে হয় আপনারা এলে কিন্তু এই ভেতরের সমস্ত জায়গাটা একটু ঘুরে যাবেন। এদিক থেকে বেরিয়ে এর ঠিক অপোজিটেই রয়েছে ওই ফোর্ট, যেটা এখন এবার আমরা যাব, তো ঠিক এর সামনেই। তো আমরা এখন এই ব্যালেন্সিং রকের এখান থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছি, চলো। তো আমরা এখন চলে এসেছি মদন মহলে। এখানে মদন মহল এই নামকরণ বা এই সব ইতিহাসটা জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে মোটামুটি খ্রিস্টপূর্ব 322 থেকে 185 খ্রিস্টপূর্ব মধ্যে। তো প্রথমে বলে রাখি, জব্বলপুরের নামকরণ যে আমরা যে জব্বলপুর বাঙালিরা বলি, অ্যাকচুয়ালি এখানের স্থানীয় মানুষের ভাষায় এটা কিন্তু জাবালপুর। তো জাবাল শব্দটা এসেছে, এটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। তো দেখুন অনেকটা সিঁড়ি দিয়ে উঠছি, তো মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছি কিন্তু। তো যেটা বলছিলাম আর কি, জাবালপুর নামকরণের পেছনে বেশ কিছু মত রয়েছে। কেউ কেউ মনে করেন ঋষি জাবাল, যিনি এখানে অনেক দিন তপস্যা করেছিলেন, সেখান থেকেই এই জায়গাটির নাম হয় জব্বলপুর। আবার অনেকে মনে করেন আরবি ভাষায় জাবাল শব্দের অর্থ কিন্তু গ্রানাইট বোল্ডার্স। তো যেটা বলছিলাম, মধ্যপ্রদেশ তো প্রাচীন ভূমিরূপের অন্তর্গত, এই জায়গাটাও কিন্তু গ্রানাইট পাথরেই নির্মিত, সেখান থেকে নাম হতে পারে জব্বলপুর। আবার কালচুরি ইনস্ক্রিপশন, মানে কালচুরি সাম্রাজ্য, যেটা ইতিহাস প্রসিদ্ধ একটি সাম্রাজ্য, তো সেই সময়তেও ইনস্ক্রিপশনে পাওয়া যায় যে এই জাউলি পাটটালা বলে একটা অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট ছিল এখানে, তো সেখান থেকেই নাম হয়েছে জব্বলপুর। পৌরাণিক মতে জব্বলপুরের প্রাচীন নাম কিন্তু ত্রিপুর তীর্থ। কেন? এখানে এক ত্রিপুরাসুর নামে অসুরের বাস ছিল, যিনি বিভিন্ন দুষ্কর্ম করার কারণে ভগবান শিব তাকে হত্যা করেন এবং তার এই থেকেই নাম হয় ত্রিপুর তীর্থ। চেদি সাম্রাজ্য, যেটা মহাভারতে উল্লেখ আছে, সেই চেদি সাম্রাজ্যের আমলে কিন্তু এই অঞ্চলটার নাম ছিল ত্রিপুরাঞ্চল। তো এবার যেটা বলছিলাম, কেন এই ফোর্টটার নাম মদন মহল বা মদন মহল কীভাবে তৈরি হয়। তো প্রথমে বলি, জব্বলপুরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের ইতিহাস আছে। যেটা বলছিলাম, খ্রিস্টপূর্ব 322 থেকে 185 মধ্যে এখানে রাজত্ব করে মৌর্যরা। তারপরে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাজত্ব করে সাতবাহন। তারপরে মোটামুটি 550 পর্যন্ত এখানে রাজত্ব করে গুপ্ত বংশ, এবং এর পরবর্তীকালে 850 বা 875 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাজত্ব করে কালচুরি, এবং সর্বশেষে আসে গণ্ড রাজারা। মদনমহল ফোর্টে উঠতে গিয়ে ডান দিকের এই সিঁড়িটি চলে গেছে পঞ্চসিদ্ধেশ্বর গুহায়। এখানে রয়েছেন ভগবান শিব ও পার্বতী, যেটা পরস্পর মুখোমুখি অবস্থায় বিরাজ করছে। প্রবেশের মুখে জুতো খুলেই প্রবেশ করলাম গুহার ভিতরে। ভগবান শিব এখানে সুন্দরভাবে সুসজ্জিত। প্রতিটি স্থানের একটা আলাদা মাহাত্ম্য থাকে। যেমন মধ্যপ্রদেশ ভগবান শিবের স্থান,
স্থানে স্থানে এখানে মহাদেবের মন্দির, আর মহাদেব এখানে সুন্দরভাবে শৃঙ্গার যুক্ত। মহাদেবের মন্দিরের ঠিক সম্মুখেই এটি হলো মা পার্বতীর মন্দির। পঞ্চসিদ্ধেশ্বর মন্দির চত্বর থেকে সমগ্র জব্বলপুর শহরটিকে ঠিক এমনটাই সুন্দর দেখাচ্ছে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ ফোর্টের ওপরেই আছে। জব্বলপুর পুরো শহরটা দেখা যাচ্ছে অনেকটা। এই সিদ্ধপঞ্চেশ্বর মন্দির থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু এরকম দুটো পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে একটু খুব সাবধানে সতর্ক হয়েই বেরোতে হবে। তো এই অন দ্য ওয়ে পরে এই শিবলিঙ্গ, তারপরে আবার উপরে উঠতে হবে আমাদের ফোর্টের জন্য। এই একই রাস্তা খুব সুন্দরভাবেই বাঁধানো সিঁড়ি দিয়ে, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর বেরোনোর সময় ক্লাউডি ওয়েদার ছিল, এখন খুব সানি, তো কোনো প্রবলেমই নেই, যদিও আমরা ছাতা ক্যারি করছি। যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, যে 1875 খ্রিস্টাব্দের পর থেকে প্রায় 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে যে মূল রাজবংশ রাজত্ব করেছে তারা হচ্ছে গণ্ড রাজবংশ। তো এই গর্ভমণ্ডলের যে গণ্ড রাজবংশের রাজত্বকালে জব্বলপুর ছিল কিন্তু শক্তির কেন্দ্রবিন্দু। আর এখানে 1138 থেকে 1157 সালের মধ্যে এই গণ্ড রাজাদেরই একজন রাজা হচ্ছে মদন সিং, উনি এই ফোর্ট নির্মাণ করান। তো ইতিহাস ঘাঁটলেই জানা যায় ফোর্ট জেনারেলি নির্মাণ হয় দুটো কারণে। এক হচ্ছে এটা হচ্ছে সেই রাজবংশের গোপন আস্তানা, আর দ্বিতীয়ত যেহেতু ফোর্ট জেনারেলি সমতলের থেকে অনেকটা উঁচুতে হয়, তাই পুরো শহর বা পুরো সাম্রাজ্যের ওপরে যে নজরদারি সেটা করার জন্য ফোর্ট হচ্ছে উপযুক্ত। তো এই জন্যই উনি এটা নির্মাণ করেন। চলুন, অনেকটা সিঁড়ি উঠে এসেছি, রীতিমতো হাঁপিয়ে গেছি, চলুন বাকিটা উপরে উঠে বলবো। তো এখন আমরা উঠছি, অনেকটা চলে এসেছি, বাট রাস্তা অনেকখানি। সিঁড়ির সংখ্যা মোটামুটি 200 কাছাকাছি, যদিও কিছুটা অন্তর অন্তর সমতল রয়েছে, তারপর আবার সিঁড়ি শুরু হচ্ছে। এই জায়গায় কিছুটা সমতল আছে, কিন্তু তাও বলবো যাদের হাঁটুর প্রবলেম আছে তারা আইদার নিকে পড়ে আসবেন, আর না হলে নিচ থেকে ঘুরে যাওয়াই ভালো। গণ্ড রাজা মদন সিংয়ের উত্তরসূরি ছিলেন সংগ্রাম শাহ, যিনি এই দুর্গকে পরবর্তীকালে আরও বিস্তার করান। তারও পরবর্তীকালে তার পুত্র দলপত শাহের সাথে বিবাহ হয় চান্দেলা বংশের রাজকুমারী দুর্গাবতীর। বৈদেশিক আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করতে গিয়ে অকালেই মৃত্যু হয় দলপত শাহের। পুত্র বীরনারায়ণ তখন নাবালক, আর রাজ্যের দায়িত্বভার নেন এই বীরাঙ্গনা দুর্গাবতী। এই ফোর্টের উন্নয়ন ও বিস্তার প্রসঙ্গে এনারও অবদান কিছু কম নয়। আর এই যে কেল্লাটির ধ্বংসাবশেষ এখন দেখা যাচ্ছে, সেটি রানী দুর্গাবতীর আমলে নির্মিত, তাই এটি দুর্গাবতী ফোর্ট নামেও পরিচিত। কথিত আছে ফোর্টের ভিতরে যে ভূগর্ভস্থ ভাঁজগুলি রয়েছে, সেখানে গণ্ড রাজারা তাদের ধনসম্পদ স্বর্ণভাণ্ডার লুকিয়ে রাখত। এছাড়াও ফোর্টের ভিতরে আছে সুদীর্ঘ টানেল, যা অসময়ের পরিবহনের মাধ্যম ছিল। এই যে ফোর্টটা যেহেতু এত উঁচুতে, এখান থেকে ভিউ দেখুন এই, আর ফোর্টটার জাস্ট আমরা পেছনে দাঁড়িয়ে। এই হচ্ছে ফোর্ট। বাই দ্য ওয়ে, এখানে আসতে এবং আগের টেম্পলটাও যেতে আমাদের কোনো টাকা লাগেনি, কোনো টিকিট কাটতে হয়নি, ফ্রি এগুলো। আর এই যে চারিদিকে রানী দুর্গাবতী ছিলেন অসম সাহসী রানী, যোগ্য শাসক ও বীরাঙ্গনা। মুঘল সম্রাট আকবরের সেনাপতি আসফ খাঁ থেকে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র মালওয়ারের সুলতান
বাজবাহাদুরের আক্রমণ প্রতিহত করেছিলেন একা হাতেই তিনি। তবে পরবর্তীকালে আসফ খাঁ পুনরায় সংগঠিত হয়ে গন্ডোয়ানা আক্রমণ করলে রানী সেবার আর শেষ রক্ষা করতে পারেননি। তবে আত্মসমর্পণ নয়, বরং জীবন উৎসর্গ করে আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। সুন্দর কাঠ বিড়াল। তো 10 মিনিট লাগলো আমরা ওখান থেকে বেরিয়ে। এখন আমরা এসে গেছি জৈন টেম্পল। ওখানেও কিছুটা সিঁড়িতে করে উপরে ওঠার আছে এবং উপরে উঠে ওখান থেকেও সিটির ভালো ভিউ আছে। তো ওই সায়নী দাঁড়িয়ে আছে, আমরাও উঠবো। চটিটা এখানে খুলতে হবে। এই পাহাড়ের উপরটা অ্যাকচুয়ালি মন্দির। চলো যাওয়া যাক। এর আগেরটাও বেশ অনেকটা হাঁটা ছিল, এটাও অনেকটা হাঁটা। জৈন মন্দিরটি তৈরি হয় সপ্তদশ শতাব্দীতে। এই জৈন মন্দিরটি আবার হনুমানতাল জৈন মন্দির নামেও পরিচিত। গণ্ড রাজবংশের রানী দুর্গাবতী ছিলেন জনহিতৈষী একজন রানী। তো উনি এখানে জল সংকট মেটানোর জন্য বিভিন্ন তাল নির্মাণ করেন। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হনুমানতাল, সেই তাল মানে হ্রদ যেটাকে বলে। তো হনুমানতাল এইখান থেকেই নামকরণ হয়েছে। আর এই জৈন মন্দিরটি কিন্তু ভারতবর্ষের সর্ববৃহৎ জৈন মন্দির। আমরা ওটা তো শুরু করে দিয়েছি, অনেকটাই সিঁড়ি, বাট এই সিঁড়িগুলো ভালো, মানে খুব ছোট ছোট আর অনেক চওড়া। আনলেস ফোর্টের মতন অত হাইট না, তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখুন জৈন মন্দির থেকে ভিউ দেখুন কি সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আর পুরো জব্বলপুর সিটির ভিউ আসছে। মোটামুটি এই আমাদের ঘোরা হলো, বাট এখনও অনেক কিছু বাকি আছে। এখনও এই ফলসের সাইড পুরোটাই বাকি, ওগুলো যাব। ইভিনিং অবধি আমরা পুরো ঘুরে বেড়াবো, যতটা কভার করা যায়। ফাঁকা জায়গা, মানে এখানে কোনোটায় কোনো রাশ নেই, কোনো টিকিট কাটার ব্যাপার নেই, সবই এমনি ওয়াকিং, উঠলাম, দেখলাম, চলে এলাম, সেরকম ভিড়ও নেই। তো আমাদের বেশি টাইম লাগছে না আর কি। আমরা এই জৈন টেম্পল থেকে বেরোলাম, এবার আমরা টুয়ার্ডস ভেড়াঘাট যাচ্ছি। আর ঘড়িতে এখন 1:45 বাজে, সময় হচ্ছে 1:45। দেখুন এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এখানে। ড্রাইভার দাদা বললো এখানে উপরে উঠিয়ে এখানে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যদিও ফাঁকা। আর ইটস নট এ গুড আইডিয়া, বিকজ প্রচুর গরম। এই গরমে বাইরে খেলে ওইভাবে খুব মুশকিল। আমাদের রাস্তার বাঁদিকে রয়েছে সেই বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাতের রোপওয়েটি, আর ডান দিকে মার্বেল রক, যার মধ্যে এখনও জল জমা অবস্থায় রয়ে গেছে। সদ্য বর্ষার অতিরিক্ত জল উঠে এসেছিল রাস্তার উপরে। যাই হোক, আমরা প্রথমে এখন যাচ্ছি চৌষট যোগিনী মন্দিরে।
আমরা এখন 64 যোগিনী টেম্পল পৌঁছে গেছি, আর ঘড়িতে বাজে এখন 1:15। বেশিক্ষণ লাগেনি, কাছাকাছি, বাট এখানে অনেকটা সিঁড়ি রয়েছে, তাই ভাবছি কী করবো, আমাদের অলরেডি পা কাঁপছে আর কি ওইখানে অত উঁচু অব্দি উঠে, আর এখানেও দেখছি অনেক উঁচু অব্দি উঠতে হবে। তো কি করবে, উঠবে? হ্যাঁ নিশ্চয়ই যাবো একবার, চলুন। আর এটাও কিন্তু একটা ঐতিহাসিক স্থান। দেখুন এইটা হচ্ছে পুরো রাস্তাটা, ওই যে দেখা যাচ্ছে ওপরে এইখানে টেম্পলটা, এতটা উঠতে হবে। সাইনি উঠছে, আমরা এতটা সিঁড়ি ক্রস করে এলাম, আর এখনো কিছুটা আছে, এই এতটা। সাইনি ঠিক আছে? ঠিক আছে, উঠতে পারবো তো? একটু তো কষ্ট করতেই হবে, হ্যাঁ ভালো চলো, করে দেখতে গেলে। সেই চলো। চৌষট্টিযোগিনী মন্দিরটা হচ্ছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ হয় মোটামুটি 11 শতাব্দীতে। এখানে কিন্তু এই প্রত্যেকটা মূর্তি অ্যাকচুয়ালি যোগিনীদের মূর্তি। 64টা এখানে টোটাল চেম্বার আছে, আর এই যে উঠোনটা ক্রস করে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিবের মন্দির। তো কচ্ছপঘাত বংশের রাজা দেবপালের সময় এই মন্দিরটি তৈরি হয়। আর যদি ভালোভাবে মন্দিরটা আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন যে কোনো মন্দিরে কিন্তু প্রপার কোনো ছাদ নেই। এটা হচ্ছে হাইপেথ্রাল আর্কিটেকচার ফর্মে তৈরি। এই ধরনের আর্কিটেকচারের মূল কারণ হচ্ছে এখানে মহাজাগতিক শক্তির গুরুত্ব বোঝানোর কারণেই এই ধরনের সৃষ্টি করা হয়। মন্দিরে যে 64টি প্রকোষ্ঠ রয়েছে সেগুলো সব যোগিনী, এবং যে এখানে মূল গর্ভগৃহ বা মণ্ডপে অবস্থিত যে শিব, এই দুটোর অবস্থানের মূল কারণ হচ্ছে এখানে শিব এবং শক্তির সংমিশ্রণকেই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, যে মূর্তি রয়েছে তার ম্যাক্সিমামই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে, যদিও বর্তমানে এটা এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। আর এর একটা ব্যাপার, এখানে মধ্যযুগীয় সময় থেকে কিন্তু এই যোগিনী টেম্পল মূলত গণিত, জ্যোতিষ চর্চা ইত্যাদির জন্য বিখ্যাত ছিল। তো ভারতবর্ষের বুকে যতগুলো যোগিনী টেম্পল রয়েছে তার মধ্যে এটা সবথেকে সুসংরক্ষিত অবস্থায় বর্তমানে রয়েছে। বর্তমানে আমাদের দেশের যে পার্লামেন্ট বা লোকসভার আকৃতি, তা এই সূর্যের গতির ওপর নির্ভর করা মিতাবলী বা 7100 মহাদেব মন্দির বা 64 যোগিনী মন্দিরের আকৃতি দ্বারা প্রভাবিত। তো এখানে পাশেই এমপিটি মার্বেল রকস বলে রিসর্ট আছে, তো এখানে আমরা খেতে এসেছি। জাস্ট একদম আপনার ওই এক্ষুনি যে যোগিনী টেম্পল দেখালাম ওর জাস্ট পাশেই এই হচ্ছে সেই এমপিটি মার্বেল রকস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা খালি রেস্টুরেন্ট অ্যাক্সেস করব। এই যে রেস্টুরেন্ট সেকশন, দেখি কি পাওয়া যায়। তো আমরা এখনও এমপিটি রিসর্টে খেয়ে দিয়ে উঠলাম। উঠে এখানে খুব সুন্দর ভিউ আছে, এখানে আর কি পুরো মার্বেল রকটা যেখানে নৌকা বিহার হয় সেই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি, মানে রিসর্টটা একদম ওর কাছে। এলাম দেখাতে, বিকজ এই সময় বর্ষাকালে নৌকা ভিড় বইহার বন্ধ থাকে, তো নৌকায় তো ঘুরতে পারবো না যেহেতু জল প্রচুর এখন নদীতে, তাই ঘুরতে পারবো না। তাই বললাম এখান দিয়ে আপনাদের দেখিয়ে দিই, এরপর আমরা রোপওয়েতে চাপবো, ওখান থেকেও ভালো ভিউ পাবো, তো ওটাও দেখাবো আরেকবার। আপনারা যদি মনে করেন এখানে থাকবো, এটা মধ্যপ্রদেশ ট্যুরিস্ট ডিপার্টমেন্টের, আপনারা বুক করতে পারেন এই মার্বেল রিসোর্টটা। পজিশন লোকেশন খুবই ভালো, আর ভিউ তো দেখাচ্ছি আপনাদের, দেখুন। এখানে নৌকোবিহার হয় অক্টোবরের 15 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত। তবে আশ্বিন পূর্ণিমার আগের দিন থেকে পরের দিন পর্যন্ত, অর্থাৎ 3 দিন এখানে রাতের বেলাতেও নৌকাবিহার হয়, যার মোহময়ী রূপ এক কথায় অনির্বচনীয়। আমরা রোপওয়ের এখানে পৌঁছে গেছি, ওখান থেকে একটুখানি আর কি গাড়ি করে এলাম, 2-3 মিনিট লাগলো। এবার আমরা রোপওয়ে চড়বো এবং সাথে আপনাদের সাথে শেয়ার করবো ভিউ অ্যান্ড অল। তো আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে, আর
আশেপাশে এরকম দোকান আছে দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি মার্কেট এরিয়া, এটা ভেড়াঘাটের মার্কেট এরিয়া। এইখান পর্যন্ত স্টেশন থেকে বাসও আছে, তো আপনারা চাইলে বাসও অ্যাভেল করতে পারেন, তবে নির্দিষ্ট সময় অন্তর। আর আমাদের এই যে গাড়িটা দেখছেন আজকে সারাদিনের ট্যুরের জন্য আমরা যে বুক করেছি, এটা আমাদের পড়েছে 3000 এসি গাড়ি, একদম সন্ধে অবধি থাকবে। সারাদিনের জন্য আমাদের 3000 টাকা পড়েছে। এছাড়া আপনি অটোতে করেও যেতে পারেন, বাট একটু আনকমফোর্টেবল থাকবে। আর যদি আপনি অটোতে করে করেন, অটো নিচ্ছে 2000, খুব যে ডিফারেন্স তা না। তো তার থেকে আমার মনে হলো 3000 দিয়ে এসি গাড়ি করাই বেটার, তো তাই আমি এসি গাড়ি করেছি। আর একটা জিনিস দেখলাম, এই যে মার্কেট চত্বরে প্রচুর মার্বেল রকের কিন্তু মূর্তি, বিভিন্ন দেব দেবতার মূর্তি তো রয়েছে, সাথে বিভিন্ন শোপিস টাইপেরও রয়েছে। তো যারা একটু ঘর সাজানোর ব্যাপারে ইন্টারেস্টেড, তারা এগুলো নিতেই পারে। মার্বেলের মানে মার্বেল পাথরের ছোট ছোট জিনিস, শোপিস, শ্বেত পাথর এবং কালো পাথর, দুটোর পাথরেরই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, শিবলিঙ্গ সবও আছে এখানে পাওয়া যাচ্ছে। শিবলিঙ্গ শুধু নয়, বিভিন্ন দেবী দেবতারই মূর্তি, এমনকি নর্মদা মাতার মূর্তিও আমি দেখলাম, একটা বিশাল বড় মূর্তি আমি দেখলাম। তো এই যে টিকিট কাউন্টার পাশে, আর এই যে টাইমিং 10:30 থেকে 6টা এর মধ্যে আসবেন। আর এই হচ্ছে টিকিট ঘর, আমরা এখন যাচ্ছি টিকিট কেটে তারপরে চড়বো। চলুন তাহলে দেখা যাক। তো এই আপ ডাউন মিলিয়ে এক একজনের 145 করে পড়লো। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি রোপওয়ের দিকে। চলো, এই যে রোপওয়ে। এই এসে গেছে। 4 आदमी क्या एक साथ? एक सीट है 4 আচ্ছা, এই বসলাম, এই হচ্ছে রোপওয়ে। তো আমরা এখন রোপওয়ের ওপরে, এইদিকে দেখা যাচ্ছে, চলো এই দেখো। যে রাস্তাও আছে, আর এই খুব সুন্দর। নর্মদা নদীর পার্বত্য গতিপথে ভেড়াঘাটের কাছে তৈরি হয়েছে ধোঁয়াধর জলপ্রপাতটি। ধোঁয়া অর্থে ধোঁয়া বা স্মোক, আর ধর অর্থে প্রবাহ বা ফ্লো। প্রায় 30 মিটার উচ্চতা থেকে নদীর জলরাশি যখন আছড়ে পড়ছে নিচে, তখন জলবিন্দু চারিদিকে ছড়িয়ে একটা ধোঁয়ার সৃষ্টি করছে। সব মিলিয়ে যেন ধোঁয়ার প্রবাহ হচ্ছে বলে মনে হয়। ভারতীয় উপমহাদেশের 5ম দীর্ঘতম নদী এই নর্মদা, যার উল্লেখ পাওয়া যায় পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামক প্রাচীনতম ভৌগোলিক গ্রন্থেও। নাম তখন নর্মদাস ছিল। সংস্কৃতে নর্মদা অর্থ সুখপ্রদায়িনী।
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সীমান্তে অনুপপুর জেলায় অমরকণ্টক মালভূমিতে অবস্থিত মৈকাল পর্বতের নর্মদা কুণ্ড থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী সাতপুরা ও বিন্ধ্য এই দুই স্তূপ পর্বতের মধ্যে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 1312 কিলোমিটার পথ। এরপর গুজরাটের ভারুচের 30 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এই পশ্চিম বাহিনী বর্ষার জলে পুষ্ট নদীটি। তো আমরা এখন এসেছি তপবন। এইখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো আমরা ওটা দর্শন করব। ওইদিকে ওইটা মন্দির। সুন্দর সাজানো এটা পার্কের মতন আর কি, দেখতে বুঝতেই পারছেন। চারিদিকে গ্রিন আর গ্রিন, খুব সুন্দর আর কি চারিদিকে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ। চারিদিকে বাগান আর মাঠ। নর্মদা নদীও দেখা যাচ্ছে, সুন্দর ভিউ। এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে। এইখান থেকে নর্মদা নদীর খুব সুন্দর একটা ভিউ আছে, দেখাচ্ছি চলো। দারুণ ভিউ। আর এই জায়গাটা খুব শান্ত নিরিবিলি। এই দেখুন চারিদিকটা পুরো জঙ্গলে, মানে তপবন জায়গাটার নাম ওই জন্যই মনে হয়। চারিদিকে গ্রিন অ্যান্ড গ্রিন আর শান্ত পরিবেশ। এখন আমরা চলে এসেছি বিখ্যাত গৌরীঘাটে, যেখানে রয়েছে নর্মদার বুকে মা নর্মদার মন্দির। বেনারসের ঘাটে যেমন গঙ্গারতি হয়, এখানের গৌরীঘাটে তেমনই নর্মদা আরতি হয়, যার সব থেকে বড় আকর্ষণ নৌকোবিহার। চলুন ঘুরে আসি। সায়নী যাচ্ছে আগে আগে। এই হচ্ছে নৌকা আমাদের। वाह, नौका तो बहुत सही है। सैनी देखे বসেছো? কমফোর্টেবল? পড়ন্ত বেলায় সূর্যের আলো নর্মদার জলে এসে পড়েছে, যেন মা নর্মদাকে শৃঙ্গার করে দিচ্ছে। আর সেই নর্মদাতেই নৌকো করে ভাসতে ভাসতে যে ছবি আজ মনের মণিকঠায় তোলা থাকলো, তা থেকে যাবে আজীবন। প্রণাম নর্মদা তোমায়, শতকোটি প্রণাম।
তোমাকে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত করেছি আমরা, এটাই বা কম প্রাপ্তি কিসে? দেখুন দূরে যে পাড়ের কাছে মন্দিরগুলো, সেগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশই ডুবে গেছে। এটা হচ্ছে মা নর্মদার মন্দির, যেটা মাঝখানে। জলস্তর বৃদ্ধিতে ডুবে গেছে মাতা নর্মদার মন্দিরও। স্থানীয় মানুষদের থেকে শুনলাম বছরের শুষ্ক ঋতু ছাড়া নদীর জলের তলায় থাকে মন্দিরটি। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ঘুরুন সতর্কভাবে। একটা সমগ্র দিন জব্বলপুর শহরে খুব সুন্দরভাবে কাটিয়ে এখন আমরা হোটেল ফেরার পথ ধরেছি। আগামী পর্বে আমরা তুলে ধরব উজ্জয়িনী ভ্রমণ।